আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রাচীন সংস্কৃতি, প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন যুগ, ভারতীয় সাম্রাজ্য, ব্রিটিশ শাসন সহ প্রাচীনকালের গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো থেকে অবশ্যই ইনশাল্লাহ আপনি যে কোনো পরীক্ষায় কমন পাবেন। একদমই ধৈর্য হারাবেন না, পুরো ভিডিওটিতে সঙ্গেই থাকুন। রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কলহন। সর্বপ্রথম বঙ্গ এর উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে। আকবরনামা গ্রন্থের লেখক আবুল ফজল। রিয়াজ আস-সালাতিন এটি কি ধরনের গ্রন্থ? এটি একটি ঐতিহাসিক গ্রন্থ। আইনি আকবরী এই গ্রন্থের রচয়িতা আবুল ফজল। দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয়েছিল আইনি আকবরী গ্রন্থে। বাংলা নামের উৎপত্তির বিষয়টি যে গ্রন্থে সর্বাধিক উল্লেখিত রয়েছে সেটি হচ্ছে আইনি আকবরী গ্রন্থে। চীন দেশীয় ইতিহাসের জনক সুমা কিয়েন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেছিলেন খ্রিস্টপূর্ব প্রথম শতকে। তবকাত ই নাসিরি এটি রচনা করেন মিনহাজ ইস সিরাজ। তাম্রলিপি কি? তাম্রলিপি হচ্ছে তামার পাত্রে শাসন আদেশ। তামার পাত্রে খোদাই করা প্রাচীনকালের রাজাজ্ঞা হল মূলত তাম্রশাসন। ইতিহাসের উৎস নয় কোনটি? ইতিহাসের উৎস নয় পাঠ্য বই। অন্যদিকে ইতিহাসের উৎস হচ্ছে শিলালিপি, দলিল, মুদ্রা ইত্যাদি। কোন বাঙালি সপ্তম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন? তিনি হচ্ছেন শিলভদ্র। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? ইবনে বতুতা মরক্কোর পর্যটক। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক থেকে। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড়। বাংলার আদি জনগণের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? তারা ছিল নিষাদ। আর্য এটি কিসের নাম? এটি একটি জাতিগোষ্ঠীর নাম। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? তারা এসেছিল ইরান থেকে। আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। আর্যদের আদি বাসস্থান হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চল। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক ভাষাভাষী ছিল। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়? দ্রাবিড় নামে। প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ফুটনোট দেখলেই আপনারা বুঝতে পারবেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে পুন্ড্রবর্ধন। বাংলাদেশের প্রাচীনতম জনপদ বলা হয় মহাস্থানগড়কে। প্রাচীন বাংলায় পুন্ড্র নামটি ছিল একটি জনপদের নাম। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। কুষ্টিয়া জেলা কোন জনপদে অবস্থিত? এটি বঙ্গ জেলায় অবস্থিত। বর্তমান বৃহৎ বরিশাল ফরিদপুর এলাকা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল এটি ছিল বঙ্গের। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের যে অংশকে বোঝানো হতো, সমতট বলতে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো। শালবন বিহার এই প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? এটি সমতট জনপদে অবস্থিত, অর্থাৎ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
পিরোজপুর ছিল চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত। গোপালগঞ্জ জেলা প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল, সেটি হচ্ছে চন্দ্রদ্বীপ। নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ, বাংলার প্রাচীন জনপদ কিন্তু চন্দ্রদ্বীপ, হরিকেল এগুলো। প্রাচীন বাংলার যে অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটি ছিল হরিকেলের অন্তর্ভুক্ত। প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যস্থল বা মধ্যবর্তী অঞ্চলকে যে জনপদ ছিল তাকে বলা হতো বরেন্দ্র। ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। পাটালিপুত্র এটি রাজধানী ছিল গুপ্তদের এবং পরবর্তীতে মৌর্যদের। তক্ষশিলা কোন দেশে অবস্থিত? তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। চাণক্য ছিলেন প্রাচীন ভারতে একজন বিখ্যাত, তিনি মূলত অর্থনীতিবিদ এবং কূটনীতিক হিসেবে সমধিক পরিচিত ছিল। কৌটিল্য এটি কার নাম? প্রাচীন অর্থশাস্ত্রবিদের নাম। হু ইজ দ্য অথর অফ দ্য বুক অর্থশাস্ত্র? অর্থশাস্ত্র এটি রচনা করেছিলেন কৌটিল্য। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক ছিলেন মৌর্য বংশের সম্রাট। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধের ভয়াবহ পরিণাম দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোকের সময়। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? কনস্ট্যান্টাইন বলা হয় অশোক। রাজা কনিষ্ক কোন বংশের শাসক? তিনি কুষাণ বংশের শাসক। চরক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ। ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়? গুপ্ত যুগের ভাস্কর্যকে। প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন? তিনি ছিলেন গুপ্ত যুগের কবি। মেঘদূত কাব্য এটি কার লেখা? মেঘদূত কাব্য লিখেছেন মহাকবি কালিদাস। অমরকোষ এটি কি জাতীয় গ্রন্থ? এটি একটি অভিধান। প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ। মহারাজাধিরাজ পদবী গ্রহণ কারা করেছিলেন? গোপচন্দ্র, ধর্মাদিত্য এবং সমাচারদেব। গুপ্তোত্তর বঙ্গের প্রাচীন রাজা ছিলেন গোপচন্দ্র। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বা নরপতি হলেন রাজা শশাঙ্ক। অবিভক্ত বাংলায় সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ককে। প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণে। বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে। শশাঙ্ক তিনি প্রথম জীবনে ছিলেন একজন সামন্ত। মাৎস্যন্যায় বাংলার যে সময়কে নির্দেশ করে?
সপ্তম থেকে অষ্টম শতকে। মাৎস্যান্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। মাৎস্যান্যায় নির্দেশ করে রাজনৈতিক পরিস্থিতি। একই সাথে এটি নির্দেশ করে শশাঙ্ক পরবর্তীকাল। অন্যভাবে এটি নির্দেশ করে গোপালের আগমন। মাৎস্যান্যায় এই ধারণাটি যে শাসন আমলে দেখা যায়? পাল তাম্র শাসন আমলে। মাৎস্যান্যায় সম্পর্কে জানার উৎস হচ্ছে সন্ধ্যাকর নন্দীর বিবরণ। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে গোপাল। বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি বলা হয় পাল রাজাদের। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম পাল বংশ। নিজের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? পাল বংশ। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। বাংলার প্রাচীন পাল রাজবংশ যে ধর্মাবলম্বী ছিল? বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা? তালপাতার উপর আঁকা। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? এটি পাল যুগের নিদর্শন। অষ্টাসাহস্রিকা প্রজ্ঞা পারমিতা এটি কি? এটি হচ্ছে বৌদ্ধ পুঁথি। কৌবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার শাসনামলে বা সময়কালে? দ্বিতীয় মহীপালের সময়কালে। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য। প্রাচীন শাসন আমলে রচিত একটি কাব্য হল রামচরিতম। রামচরিত কাব্য কে লিখেছেন? এটি লিখেছেন সন্ধ্যাকর নন্দী। পালদের পর কোন বংশ বাংলা শাসন করে? তুর্কিরা শাসন করে। সেন বংশের আদি নিবাস দাক্ষিণাত্য। সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা হচ্ছে বিজয় সেন। বিজয় সেনের প্রথম রাজধানী হুগলিতে। বাংলার কৌলিন্য প্রথা কে প্রবর্তন করে? বল্লাল সেন প্রবর্তন করেন। দান সাগর এবং অদ্ভুত সাগর এই গ্রন্থটির রচয়িতা বল্লাল সেন। অসমাপ্ত অদ্ভুত সাগর এই গ্রন্থটি সমাপ্ত করেন লক্ষণ সেন। সেন রাজাদের ধর্ম ছিল হিন্দু ধর্ম। বাংলায় মুসলিম শাসন বা আধিপত্য বিস্তারের সূচনা করেন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। বখতিয়ার খলজি কত সালে লক্ষণাবতী জয় করেন? লক্ষণাবতী জয় করেন তিনি 1204 সালে। মোহাম্মদ বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলাদেশে বা ভারতবর্ষে আসেন? ত্রয়োদশ শতাব্দীতে। ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যে দেশের নাগরিক ছিলেন? তিনি আফগানিস্তানের নাগরিক ছিলেন। বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন কেশব সেন। ভারতে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন মুহাম্মদ বিন কাসিম। আরবরা সিন্ধু আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে।
প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? তিনি সিন্ধুর দেবল শহরে উপস্থিত হন। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিল রাজা দাহির। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। সোমনাথ মন্দির ভারতের কোন অংশে অবস্থিত? এটি ভারতের গুজরাটে অবস্থিত। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1192 সালে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? পরাজিত হন পৃথ্বীরাজ। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে খ্রিস্টাব্দ 13শ শতকে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। ভারতে প্রথম মুদ্রা প্রচলন করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতান-ই আজম উপাধি লাভ করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। বন্দেগান-ই চেহেলগান কে প্রতিষ্ঠা করেন? ইলতুৎমিশের এটি পৃষ্ঠপোষকতায় রচিত হয়। কুতুব মিনার এটি অবস্থিত ভারতে। সুউচ্চ কুতুব মিনারটির নির্মাণ কাজ কোন শাসন আমলে শেষ হয়? সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের সময়কালে এটি শেষ হয়। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? তিনি ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা। গিয়াসউদ্দিন বলবনের শাসনকাল ছিল 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ। রক্তপাত এবং কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? এটি ছিল গিয়াসউদ্দিন বলবনের শাসনের বৈশিষ্ট্য। বুলবুল-ই-হিন্দ কাকে বলা হয়? বুলবুল-ই-হিন্দ বলা হয় তানসেনকে। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খলজি। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? তিনি হচ্ছেন মালিক কাফুর। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। মূল্য এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন আমি রাষ্ট্র? তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক। সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। কোন সুলতান ভারতের কৃষির উন্নতির জন্য আমি কোহি নামে কৃষি বিভাগ তৈরি করেন? মোহাম্মদ বিন তুগলক। তৈমুর লংয়ের পিতার নাম তুরগাই। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। প্রথম পানিপথের যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? 1526 খ্রিস্টাব্দে। বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন 1526 সালে।
1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদিকে। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথ অবস্থিত দিল্লির অদূরে। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1556 সালে। প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় যুদ্ধ 1556। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়? সম্রাট আকবর এবং হিমুর মধ্যে সংঘটিত হয়। কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় যুদ্ধ 1556, তৃতীয় যুদ্ধ 1761। তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করে? আহমেদ শাহ আবদালি মারাঠিদিগকে পরাজিত করে। মারাঠা শাসকের উপাধি ছিল পেশোয়া। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। মুঘল শাসন আমলের কোন ক্রমটি ঠিক আছে? সম্রাট বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীর। সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক? তিনি মুঘল বংশের পঞ্চম শাসক। মুঘল সম্রাট আকবরের পিতামহ ছিলেন সম্রাট বাবর। মুঘল সম্রাট বাবরের পুরো নাম ছিল জহিরুদ্দিন। বাবর শব্দের অর্থ হচ্ছে ভাগ। সম্রাট বাবরের পিতৃরাজ্যের নাম ছিল ফারগানা। নিজের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? সম্রাট বাবর আত্মজীবনী লিখেছিলেন এবং তুজুক-ই-বাবুরি এই গ্রন্থটি যে ভাষায় রচিত, এটি হচ্ছে তুর্কি ভাষায় রচিত। বাবরি মসজিদ ভারতের বা ভারতবর্ষের অযোধ্যা শহরে অবস্থিত। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল? এটি উত্তর প্রদেশের অন্তর্ভুক্ত। কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস হয়? 1992 সালের 6 ডিসেম্বর। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেছিলেন সম্রাট হুমায়ুন। এই ভারতীয় উপমহাদেশের শাসনগুলো এবং প্রাচীনকালের এই ইতিহাস একটি ভিডিওর মধ্যে যদি আমি নিয়ে আসি তাহলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে, যেটা হয়তোবা আপনাদের মনোযোগ হারাতে এবং অনেকেই মনোযোগ হারাবেন। তাই ইনশাল্লাহ আরেকটি ভিডিওর মধ্যে বাকি অংশটা কভার করব আমরা, হয়তোবা 30 মিনিট লাগতে পারে। কিন্তু ধরেই নেবেন স্বপ্নের স্কুলের প্রত্যেকটি প্রশ্ন আপনার চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো যে কোনো পরীক্ষায় আপনার আসতে পারে। চাকরির পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতির জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।